Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। ক্রীড়া উন্নয়নের চেয়ে ভোট বাণিজ্যে বেশি আগ্রহী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকরা। এই অভিযোগের কিছুটা সত্যতা আছে, তবে এর মূল দায় নির্বাচন করতে আসা ব্যক্তিদের। ক্লাব কর্মকর্তারাও কম যান না, বলছেন ময়মনসিংহ বিভাগের সংগঠক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। শনিবার আত্মপ্রকাশ করবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের নতুন সংগঠন, যা বদলে দেবে তৃণমূলের খেলাধুলা বিশ্বাস রেদওয়ানের। দেশের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের একটি সংগঠন ছিল নামতার ফোরাম। বলা হয় ফোরামের মূল কাজ ছিল ক্রীড়া উন্নয়ন নয়, দেশের ফেডারেশনগুলোর নির্বাচনে ভোট বাণিজ্যে অংশ নিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করা। দেশের ক্ষমতার পালাবদলের পর শনিবার তেমনই নতুন একটি সংগঠনের আবির্ভাব হতে যাচ্ছে। তারাও কি চলবে ফোরামের দেখানো পথে, নাকি আসলেই কাজ করবে ক্রীড়া উন্নয়নে? যারা নির্যাতিত সংগঠক, যাদেরকে বিগত সময়ে যোগ্য এবং দক্ষ সংগঠকদের বের করে দিয়ে এই আওয়ামী সরকার রাজনীতিকরণ করেছিল, তারা পালিয়ে যাওয়ার পর বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। এই শূন্যতা পূরণ না হলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগোবে না। এই দৃষ্টিভঙ্গিকেই লক্ষ্যকে মাথায় রেখে বাংলাদেশের সকল পর্যায়ের ক্রীড়া সংগঠকেরা মিলে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বাংলাদেশের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের বিপক্ষে যে অভিযোগ আছে ভোট বাণিজ্য করার, তা অস্বীকার করছেন না ময়মনসিংহ বিভাগের এই অভিজ্ঞ সংগঠক। তবে এর পেছনে মূলত দায়ী ফেডারেশনের নির্বাচনে আসা প্রার্থীরা আর ঢাকার ক্লাব কর্মকর্তারা, বলছেন ফুয়াদ। তখন এই যারা বিভিন্ন বড় বড় পদে অধিষ্ঠিত হতে চায়, তারা ভোট আসার আগে থেকেই জেলা বিভাগে খোঁজ নেওয়া শুরু করে। ভাই কেমন আছেন, কখন ঢাকায় আসবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, তারাই শুরু করে দেয় ভোট বাণিজ্য। কাকে কিভাবে প্রভাবিত করবে, কাকে কিভাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভোট বাণিজ্যের বিষয়ে এককভাবে জেলা বিভাগের দোষ দেওয়ার সুযোগ নাই। জেলা বিভাগের ক্রীড়া সংগঠন অনেক কষ্ট করে খেলাধুলা পরিচালনা করে। তারা যদি ওই ভোটের সময় 2-1 লাখ টাকা স্পন্সর হিসেবে তার খেলা পরিচালনার জন্য নেয়, সেটা আমি দোষের কিছু দেখি না। কিন্তু আমরা ঠিক ক্লাব পর্যায়ে আমরা দেখে থাকি লক্ষ লক্ষ টাকার বাণিজ্য ক্লাব পর্যায়ে হয়। বাংলাদেশের প্রতিটি বিভাগ আর জেলায় নিয়মিত হতো ফুটবল, ক্রিকেট লিগ সহ অন্যান্য ডিসিপ্লিনের খেলাগুলো। এতটাই জমজমাট হতো খেলা যে বিদেশি তারকারাও নাকি অংশ নিতেন। এইসব কথা এখন সোনালী অতীত, অনেকটা রূপকথার গল্পের মতোই। কেননা বাংলাদেশের অধিকাংশ জেলায় এখন খেলাধুলা হয় না নিয়মিতই, হলেও তা হয় দায়সারাভাবে। তবে নতুন সংগঠনের লক্ষ্য নাকি আবারও সেই পুরনো ধারাবাহিকতা ফিরিয়ে আনা। আমরা যদি সঠিকভাবে ঐক্যবদ্ধ হয়ে সকলে একসাথে কাজ করি, অবশ্যই বাংলাদেশের স্পোর্টস এগিয়ে যাবে এবং লিগগুলি সচল হবে। এবং লিগগুলি সচল হওয়ার জন্য ফুটবল লিগের ব্যাপারে বাফুকে পদক্ষেপ নিতে হবে। ক্রিকেটেরও একটা শূন্য অবস্থা বিরাজ করছে, অনেক সমস্যা ইতিমধ্যে দেখতেছেন আপনারা। শনিবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের নতুন সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশন, যা দেশের তৃণমূলের খেলাধুলাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে তা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে এটা নিশ্চিত, আসছে বিসিবি নির্বাচনে সংগঠনটির বড় ভূমিকা থাকতে পারে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দলকে বাংলাদেশে পাঠাতে চায় না বিসিসিআই, এমন খবর প্রকাশ করেছিল ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। কিন্তু এবার এই খবরকে উড়িয়ে দিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। জানিয়েছেন নির্ধারিত সময়েই বাংলাদেশে আসবে ভারত। বাংলাদেশ ভারত পাকিস্তান চলমান পরিস্থিতির কারণে পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী আগস্টে বাংলাদেশে আসছে না ভারত। শুক্রবার দুপুরে এমন খবর প্রকাশ করেছিল টাইমস অফ ইন্ডিয়া। বাংলাদেশ সফরে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলার কথা ছিল ভারতের, কিন্তু 3 দেশের এমন অবস্থার কারণে নিরাপত্তাজনিত কারণেই নাকি রোহিতদের পাঠাতে চায় না জয় শাহ। এবার এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। জানালেন এই বিষয়ে মোটেও শঙ্কিত নয় তারা, নিয়মিতই যোগাযোগ হচ্ছে ভারতীয় বোর্ডের সাথে। তার বিশ্বাস যথাসময়েই ভারত আসবে বাংলাদেশে। না, এটা কোনো অথেন্টিক নিউজ ছিল। আমি আমার স্টেটমেন্ট হলো যে আমরা ভারতের সাথে বিসিসিআইর সাথে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং আমরা যেই ক্যালেন্ডার আছে, যেই স্কেডিউল করা আছে, আশা করছি ভারত সেই স্কেডিউল অনুযায়ী আসবে এবং আমরা তার প্রস্তুতি দেখছি।
সিরিজটি খেলতে আগামী 13 আগস্ট ঢাকায় আসার কথা রোহিত কোহলিদের। এছাড়া 17 আগস্ট মিরপুর শেরে বাংলার মাঠে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে শুধু বাংলাদেশ সফরই নয়, এমনকি ভারতে অনুষ্ঠিতব্য 2025 সালের এশিয়া কাপ আয়োজন নিয়েও রয়েছে ধোঁয়াশা। সেক্ষেত্রে বিকল্প ভেন্যুতে আয়োজন করা হতে পারে এই টুর্নামেন্ট। ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। চলতি মাসেই পাকিস্তান সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী 17 ও 19 মে আরব আমিরাতের বিপক্ষে হবে দুটি টি-20 ম্যাচ। ম্যাচগুলো হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত 3টি টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ, জিতেছে 3টিতেই। মে মাসের শেষ দিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। সূচির পরিকল্পনা অনুযায়ী 25 মে এবং 27 মে সিরিজের প্রথম 2 ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি 3টি ম্যাচ হবে যথাক্রমে 3 মে, 1 জুন এবং 3 জুন। প্রায় 7 বছরের ক্যারিয়ারে মাত্র 12 টেস্ট খেলেছেন নাইম হাসান। অভিষেকে 5 উইকেট নেয়া নাইমের 5 3টি। এখনও অপেক্ষা বিদেশের মাটিতে প্রথমবার বোলিংয়ের। সাকিব, তাইজুল, মিরাজের মতো তারকার ভিড়ে একাদশে অনিয়মিতই ছিলেন এই অফ স্পিনার। তবে পারফর্ম করতে থাকলে মিরাজ, তাইজুলের সাথে দলের তৃতীয় স্পিনার হিসেবে নিয়মিত হতে পারবেন বিশ্বাস নাইমের। 2018 সালে ঘরের মাঠ চট্টগ্রামে টেস্ট অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়েছিলেন 5 উইকেট। এরপর প্রায় 7 বছরে নাইম হাসান খেলার সুযোগ পেয়েছেন মাত্র 12 টেস্টে। সাকিব, মিরাজ, তাইজুলদের মতো তারকাদের ভিড়ে কিছুটা আড়ালেই ছিলেন নাইম হাসান। যদিও এমনটা হবে জেনেই সুযোগের অপেক্ষায় থাকতেন এই অফ স্পিনার। আলটিমেটলি আপনার অ্যাথলেটদের অনেকের সুযোগ বেশি আসবে, অনেকের কম আসবে। ও আমার মেন্টালিটি ওইরকম করে রেডি হচ্ছে হলো আমার যখনই সুযোগ আসবে তখনই কাজে লাগাইতে হবে। হয়তো আমি অন্যদের মতন বেশি সুযোগ পাবো না। তাইজুল ভাই, মিরাজ ভাইরা আছে, ওদের উপর যেরকম বিশ্বাস, ধরেন আমি যদি আল্লাহর মতে রেগুলার মানে যখনই সুযোগ পাবো তখনই যদি আমি আমার 100% দিয়ে টিমকে কন্ট্রিবিউট করতে পারি, ম্যাচ জিতাইতে পারি, তখন অবশ্যই ইনশাল্লাহ আমার উপর বিশ্বাস আসবে। জাতীয় দলের হয়ে খেলা এই 12 টেস্টের 11টিতেই খেলেছেন দেশের মাটিতে। ভারতের বিপক্ষে ইডেন গার্ডেন্সে 1 টেস্টে সুযোগ পেলেও মাথায় আঘাত পাওয়ায় হয়নি বোলিংয়ের সুযোগ। সেই আক্ষেপ যেমন আছে তেমনি আছে স্বপ্নটাও। ক্যারিয়ার শেষে নামের পাশে দেখতে চান 350 উইকেট। আমার একটা লক্ষ্য আছে ওয়ার্ল্ড ক্লাস স্পিনার হওয়া। এটা তো একদম ক্রিকেট ক্যারিয়ার যেদিন শেষ করব সেদিন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আল্লাহ যদি চাই ওই জায়গায় পৌঁছাইতে টাইম লাগবে না। আমার যখন ক্রিকেট ক্যারিয়ারটা শেষ হবে তখন আমার পিছনে 350 উইকেট থাকবে। আসলে দেখেন, ধরেন 12 বছর একটা খেলেছি, ওইটাতে বোলিং করার সুযোগ পাইনি, মাথায় বল লেগেছিল। ইনশাল্লাহ সামনে খেলবো। অধিনায়ক নাজমুল শান্ত থেকে দলের সিনিয়র মিরাজ, তাইজুল সহ কিংবদন্তি পাকিস্তানি কোচ মুশতাক আহমেদ থেকেও উৎসাহ পান নাইম। যে কোনো ফরম্যাটেই সুযোগ পেলে সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার প্রত্যয় 25 বছর বয়সী এই অফ স্পিনারের। আর শান্ত ভাইও বলে ব্যাটিংটা ভালো করে করতে, সুযোগ আসবে, আপসেট না হইতে, যে কাজটা করতেছি, যেরকম পরিশ্রম করতেছি ওটা কন্টিনিউ করার জন্য। মুশতাক আহমেদ থেকে পেয়েছি, আপনার পাকিস্তানে অনেক কথা হয়েছে। উনি আমাকে একটা কথা বলেছিল, মানে ধৈর্য ধরতে, সুযোগ আসবে, খুব ভালো শেপে আছি, ওটা যখন সুযোগ আসবে তখন যাতে কাজে লাগাইতে পারি। সংক্ষিপ্ত ক্যারিয়ারে নিয়েছেন 39 উইকেট, 3 বার শিকার করেছেন 5 উইকেট। সাকিব না থাকায় তাইজুল, মিরাজদের সাথে এখন তৃতীয় স্পিনার হিসেবে সম্ভাবনার দুয়ার আরও বেশি উন্মুক্ত হবে নাইম হাসানের জন্য, হলফ করেই তা বলা যায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে এই দলের সিরিজে মোস্তাফিজের জায়গায় দলে ডাক পেলেন খালেদ আহমেদ। সিলেটে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য পূর্ব ঘোষিত স্কোয়াডে আনা হয়েছে এক পরিবর্তন। সেখানে ফিজের জায়গায় সুযোগ পান সদ্য জিম্বাবুয়ে সিরিজে খেলা খালেদ। এর আগে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের এই দলে রাখায় গণমাধ্যমের শিরোনাম হয় বিসিবি। আগামী 5 মে থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এই দলের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ এমার্জিং দলের বিপক্ষে খেলতে চলতি মাসে দেশে আসছে দক্ষিণ আফ্রিকা এমার্জিং দল।
প্রোটিয়াদের বিপক্ষে 3 ওয়ানডে ও 4 দিনের 2টি ম্যাচ খেলবে টাইগাররা। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজশাহীতে। আগামী 7 মে দেশে আসবে দক্ষিণ আফ্রিকা দল। এরপর 12, 14 ও 16 মে অনুষ্ঠিত হবে 3 ওয়ানডে। এদিকে সিরিজের আগে আকবর আলীর নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে সুযোগ পেয়েছেন প্রতিভাবান জিসান আলম, মাহফিজুল রাব্বি, ওয়াসি সিদ্দিকী সহ আরও অনেক সম্ভাবনাময় ক্রিকেটার। ইচ্ছে শক্তি দৃঢ় হলে যে কোনো পরিস্থিতিতে সাফল্য অর্জন সম্ভব বলে মনে করেন গলফার সিদ্দিকুর রহমান। সেক্ষেত্রে কঠিন অধ্যাবসায়ের মাধ্যমে নিজেকে তৈরি করার আহ্বান তার। ইতিহাস গড়ার পাশাপাশি নিজের লক্ষ্য অর্জনের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকতে চান সিদ্দিকুর। 2 পর্বের ধারাবাহিকে আজ থাকছে শেষ পর্ব। কুর্মিটোলা গলফ ক্লাবের সবুজ গালিচার সাথে সিদ্দিকুর রহমানের পরিচয়টা বেশ পুরনো। শৈশব কৈশোরের পুরোটা সময় এখানে পার করেন তিনি। তাই তো এই গলফারের উপস্থিতিতে যেন বাড়তি সৌন্দর্য পেয়েছে 150 একরের এই গলফ কোর্স। সিদ্দিকুরের দেখানোর পথে আন্তর্জাতিক অঙ্গনে পথ চলা শুরু হয় বাংলাদেশের। 40 থেকে 50টি দেশে 3 শতাধিক ট্যুর এরই মধ্যে সম্পূর্ণ করে ফেলেছেন এই গলফার। তবে জাপানে খেলতে গিয়ে বিশেষ এক কারণে সেই ট্যুর স্মরণীয় হয়ে আছে সিদ্দিকুরের কাছে। জাপানে আমি যে কোনো কারণে আমার লোকেশনটা আমি খুঁজে পাচ্ছিলাম না। একটা জাপানিজ ভদ্রলোক দেখলাম যে জমিতে কাজ করতেছে। ও বলল কি যে তুমি ওইখানে ওই রোডে গিয়ে ওইখানে গিয়ে দাঁড়াও, তুমি ট্যাক্সি পেয়ে যাবে। তো ওইখানে আমি প্রায় 15-20 মিনিট দাঁড়া রইলাম, আমি পাচ্ছিলাম না। তো হঠাৎ করে দেখি ছোট একটা ভ্যান নিয়ে এক ভদ্রলোক আসছে, চলো আমি তোমাদেরকে ওইখানে দিয়ে আসি। তখন মনে হলো এই লোকটাকে তো আমি বলেছিলাম যে আমি ট্যাক্সি কোথায় পেতে পারি। ও প্রায় 3-4 কিলোমিটার পাহাড়ের উপরে গলফ কোর্সটা ছিল এবং ক্লাব হাউস ছিল, ওইখানে আমাদেরকে পৌঁছে দিয়েছে। ইচ্ছে শক্তি যদি দৃঢ় হয় তবে যে কোনো পরিস্থিতিতে সাফল্য ধরা দিতে বাধ্য বলে মনে করেন গলফার সিদ্দিকুর রহমান। আমি যে লেভেল থেকে আসছি ওই গ্রাউন্ড লেভেল থেকেও একটা মানুষ চাইলে যে অনেক টপে যেতে পারে তার অ্যাবিলিটি দিয়ে, এটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। অতীতে কী ছিলাম এটাকে আমি স্মরণ করি, কারণ এটা আমাকে ইন্সপায়ার করে। সো যার কারণে এটা আমি স্মরণ করি এবং দোজ ডেজগুলো আজকে আমাকে, ওই সিচুয়েশনগুলো কিন্তু আজকে আমাকে এখানে নিয়ে এসছে। ইতিহাস তৈরির সাথে সাথে নিজের লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছেন সিদ্দিকুর, যা পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন তিনি। আই লাভ টু মেক হিস্ট্রি। সো আমি যেখানে আছি এখান থেকে কীভাবে আরেকটা ড্রিম এবং আমার যে অ্যাচিভমেন্টগুলো আছে এটার আগে কি আছে ওইটা অ্যাচিভমেন্ট করলে আমার আরেকটা গোল পূর্ণ হবে এবং ওই গোলটা আমার বাংলাদেশে গলফের জন্য, আমার নেক্সট জেনারেশনের জন্য কাজে লাগবে। এই ধরনের চিন্তাভাবনা সবসময় আমার ভিতরে কাজ করে। ব্যয়বহুল খেলা হিসেবে গলফের পরিচিতি থাকলেও বাংলাদেশে কম খরচে এই খেলা শেখার সুযোগ আছে বলে জানান সিদ্দিকুর রহমান। পাশাপাশি চোখ ধাঁধানো প্রাইজ মানিতে এই খেলায় দারুণ সম্ভাবনাও দেখছেন এই গলফার। ছোট ছোট ইস্যু মনে করেন আমাকে ইন্সপায়ার করে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা এখনও আছে আনচেলত্তির, তবে এবার রিয়াল কোচকে নতুন সময় বেঁধে দিল সেলেসাওরা। ব্রাজিলের কোচ হবেন কিনা আনচেলত্তিকে সেই সিদ্ধান্ত নিতে হবে 26 মের মধ্যে। নিজেদের প্রথম পছন্দ আনচেলত্তি হলেও প্ল্যান বি ভেবে রেখেছে ব্রাজিল। অন্যদিকে রিয়াল কোচকে প্রতি মৌসুমে 50 মিলিয়ন ইউরোর টোপ দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। মৌসুম শেষে চাকরি হারাতে চান নাকি ব্রাজিলের মতো দলের কোচ হতে চান, এমন প্রশ্ন এবার রিয়াল কোচ কার্লো আনচেলত্তির কোর্টে ঠেলে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ব্রাজিলের কোচ হবেন কিনা সেই সিদ্ধান্ত নেয়ার জন্য আনচেলত্তিকে 26 মে পর্যন্ত আলটিমেটাম দিয়েছে সিবিএফ। সংবাদ মাধ্যম বলছে ব্রাজিলের কোচ হতে আপত্তি নেই ডন কার্লোর, তবে বাধা দুটি। রিয়াল মাদ্রিদের সঙ্গে ইতালিয়ান কোচের চুক্তি আছে 2026 সালের জুন পর্যন্ত। আনচেলত্তি যদি চলতি মাসে চাকরি ছেড়ে চলে যান সেক্ষেত্রে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তাকে 5 মিলিয়ন ইউরোর ক্ষতিপূরণ দেবেন না। আর 2, কার্লো আনচেলত্তি যদি সমঝোতা ছাড়া চাকরি ছেড়ে দেন সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে উল্টো 5 মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে হবে। খবর আছে পেরেজ আনচেলত্তিকে জানিয়ে দিয়েছেন অন্য কোথাও দায়িত্ব নিলে তাকে ফ্রি এজেন্ট হিসেবেই যেতে হবে, তাতে আবার রাজি নন ইটালিয়ান মাস্টারমাইন্ড।
তবে রিয়ালের চাকরি হারানো কিংবা ব্রাজিলের আলটিমেটামের মাঝেও লোভনীয় আরও এক অফার এসে হাজির এই হাই প্রোফাইল কোচের সামনে। সৌদি আরবের ক্লাব আল হিলাল কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে আনচেলত্তিকে। যে সে প্রস্তাব নয়, মৌসুমে 50 মিলিয়ন ইউরো বেতন দিতে চেয়েছে সৌদির ক্লাব, যেখানে আনচেলত্তি রিয়াল মাদ্রিদে বেতন পেতেন 11 মিলিয়ন ইউরো। ESPN বলছে আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার পথ এখনও বন্ধ হয়ে যায়নি। তবে আনচেলত্তি যে সময়ে এবং যেভাবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাতে কিছুটা অসন্তুষ্ট রিয়াল। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে তাই সেই সমস্যাটা সমাধান করতে হবে আনচেলত্তিকে। অন্যদিকে 26 মের মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে চায় CBF। তাদের প্রথম পছন্দ আনচেলত্তি হলেও শেষ পর্যন্ত তাকে না পাওয়া গেলে জর্জ জেসুস কিংবা অ্যাবেল ফেরেইরার মধ্যে কাউকে বেছে নিতে পারে ব্রাজিল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। নিজেদের স্টেডিয়াম পরিষ্কার আর ইঁদুর মুক্ত রাখতে ভিন্ন এক পদ্ধতি অবলম্বন করেছে স্পেনের দ্বিতীয় বিভাগের দল এলচে। মার্টিনেজ ভালেরো স্টেডিয়ামে আর খাওয়া যাবে না সূর্যমুখীর বীজ। এই খাবার খাওয়ার সময় নষ্ট হয় আশেপাশের পরিবেশ, বেড়ে যায় ইঁদুরের উপদ্রব আর মাঠে ড্রেনেজ ব্যবস্থার অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেয় এলচে। এর আগে একই কারণে নিজেদের মাঠে সূর্যমুখীর বীজ বিক্রি বন্ধ করে দেয় ভ্যালেন্সিয়া। জার্মানির হ্যামিলন শহর যখন ইঁদুরের যন্ত্রণায় অস্থির, ঠিক তখনই আবির্ভূত হয় এক বাঁশিওয়ালার। লোকটি বাঁশি বাজিয়ে যেতে লাগলো আর ইঁদুরেরা বাঁশি শুনে ঘরের কোনা কাঞ্চি থেকে বের হয়ে তার পিছু নিল। এক পর্যায়ে বাঁশিওয়ালার নির্দেশে তারা নদীতে ঝাঁপিয়ে পড়ে মারা গেল। ঠিক তেমনি ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ স্প্যানিশ ক্লাব এলচের মাঠ মার্টিনেজ ভালেরো স্টেডিয়াম। তবে এই ইঁদুর তাড়াতে কোনো বাঁশিওয়ালাকে ডাকেনি স্টেডিয়াম কর্তৃপক্ষ, বরং দর্শকদের খাওয়া দাওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছে তারা। অর্থাৎ স্টেডিয়ামের ভেতর সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখী ফুলের বীজ খাওয়া নিষিদ্ধ করেছে স্পেনের দ্বিতীয় বিভাগের দল এলচে। স্পেনে খুবই জনপ্রিয় আর মুখরোচক খাবার সূর্যমুখী বীজ, যা স্প্যানিশ ভাষায় পাইপাস নামে পরিচিত। বাংলাদেশিদের যেমন মাঠে বসে বাদাম খাওয়ার অভ্যাস, ঠিক তেমনি স্প্যানিশ ফুটবলে গ্যালারিতে ম্যাচ দেখতে দেখতে দর্শকদের সূর্যমুখী ফুলের বীজ চিবানোর ঐতিহ্যও বেশ পুরনো। কিন্তু বিপত্তি বাঁধে এখানেই। সূর্যমুখী বীজ খেতে গেলে এর খোসা ছড়িয়ে পড়ায় নোংরা হয়ে যায় চারপাশ। সে কারণেই লবণ মাখা এই খাবার শেষ পর্যন্ত ভালেরো স্টেডিয়ামে নিষিদ্ধ করেছে এলচে। ক্লাবটির পক্ষ থেকে বলা হয়, বীজের খোসার কারণে তাদের স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থার পাইপ ভরাট হয়ে গেছে। এতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, আসনগুলোর মান খারাপ হয়ে যাচ্ছে, ফলে পরিষ্কার ও ব্যবস্থাপনার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি সূর্যমুখী বীজের খোসার কারণে কবুতর আর ইঁদুরের সংখ্যাও বেড়েছে। তবে এলচে প্রথম নয়। এর আগে লা লিগায় 6 বারের চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়া 2023 সালে ঘোষণা দেয় তাদের স্টেডিয়ামে আর সূর্যমুখীর বীজ বিক্রি হবে না, কারণ এই বীজের লোভে স্টেডিয়ামে ইঁদুর জাতীয় প্রাণীর উৎপাত বেড়ে যায়। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।